ঢাকা শিশু হাসপাতাল নবজাতক ও শিশুদের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল। স্বাধীনতার পরবর্তী ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। প্রান্তিক জনগোষ্ঠী এবং দরিদ্র জনগোষ্ঠীর সেবা যাতে নিশ্চিত করা যায়, অত্যাধুনিক সেবা যদি নিশ্চিত করা যায়, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু শিশু হাসপাতালটা গড়ে উঠছে। কিন্তু আমাদের কাছে ভিন্ন তথ্য রয়েছে। শিশু হাসপাতাল ঘিরে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, যারা কেনাবেচা করছে হাসপাতালে আসা গরিব, অসহায়, মুমূর্ষু রোগীদের। জীবন মরণের এই সংকট মুহূর্ত নিয়ে চলছে সীমাহীন বাণিজ্য। এদের খপ্পরে পড়ে রোগী ও স্বজনরা হচ্ছেন নিঃস্ব। যাদের বিরুদ্ধে অভিযোগ, এবার তাদের মুখোমুখি টিম সার্চলাইট। যদি সামান্যতম কোনো সংশ্লিষ্টতাকে প্রমাণ করতে পারে অথবা বলতে পারে যে প্রফেসর আব্দুল আজিজ এটার সাথে জড়িত, তাহলে আমি মেডিকেল প্রফেশন শুধু না, আমি আমার এই প্রফেশন থেকে বের হয়ে আসবো। গত ৪ জুলাই রাজধানীর শিশু হাসপাতাল ঘিরে মুমূর্ষু রোগী কেনাবেচা শিরোনামে ২ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের একটি প্রচার করে চ্যানেল 24। প্রতিবেদনটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিকার চেয়ে চ্যানেল 24-এর সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট করেন হাজার হাজার মানুষ। চোখ এড়ায়নি জাতীয় মানবাধিকার কমিশনেরও। চ্যানেল 24-এর একটা প্রচার আমরা দেখেছিলাম, সেখানে দেখা গেল যে বেশ কিছু উল্লেখযোগ্য এবং বিশ্বাসযোগ্য কিছু অভিযোগ রয়েছে যে সেখানে সিন্ডিকেট করে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে। এমন অমানবিক ঘটনায় শিশু হাসপাতালে ছুটে যান কমিশনের চেয়ারম্যান। তদন্তে নানা অসঙ্গতির ভিড়ে মুমূর্ষু রোগী কেনাবেচার সিন্ডিকেটের প্রমাণ মেলে। বিক্ষিপ্তভাবে বিভিন্ন গাড়ি থেকে শুরু করে মানুষজন এবং ছোট্ট ছোট্ট টংঘর ইত্যাদি মিলে খুব একটা ভালো অবস্থা না, পরিবেশ নয়। আমরা হসপিটালের কর্তৃপক্ষের সাথে আলাপ করি, এক পর্যায়ে তারা স্বীকার করেন যে ওখানে সিন্ডিকেট কাজ করছে। আমরা অনুসন্ধানের প্রথম পর্বে ফিরতে চাই, যেখানে দেখিয়েছিলাম সিন্ডিকেটের খপ্পরে পড়া এক অসহায় বাবার আর্তনাদ। আমার টাকা গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, শুধু মানুষের হয়রানির কারণে। সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রাণ বাঁচাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীর শিশু হাসপাতালে ছুটে এসেছিলেন সাদ্দাম হোসেন। জন্মের পর শিশুর মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতায় খিঁচুনি বন্ধ হচ্ছিল না। পদ্মাতে এমন অ্যামাউন্ট টাকা বেশি নেয় বলার বাইরে, আমার মতন গরিব মানুষ সেবা নেওয়ার মতো কোনো ইয়া নেই। ভর্তি করার পরে দেখা গেছে এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়া ওষুধে পরীক্ষা নিরীক্ষা পাই আমার থেকে শুধু ২৫,০০০ টাকার মতন নিয়ে গেছে। চিকিৎসা খরচ বহন করতে না পারায় মুমূর্ষু শিশুকে নিয়ে পদ্মা জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফেরার দৃশ্য ধরা পড়ে চ্যানেল 24-এর ক্যামেরায়। জীবন মরণের সন্ধিক্ষণে সদ্য জন্ম নেয়া নবজাতক। বিষয়টি অত্যন্ত মানবিক হওয়ায় আমরা শিশুটিকে কাছের একটি হাসপাতালে নেয়ার চেষ্টা করি। সেখানকার ডিউটিরত ডাক্তার অপারগতা প্রকাশ করলেন। তারা জানালেন সেখানে শিশু রোগীর কোনো ডাক্তারই নেই। আমরা বাচ্চাটিকে নিয়ে শিশু হাসপাতালে যাই। জরুরি বিভাগের চিকিৎসক এবং নার্সদের আপ্রাণ চেষ্টা কোনো কাজে আসলো না, কারণ ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কালকা বানবাড়ি সদর থেকে পাঠাইছে এখানে শিশু হসপিটালে। এখানে আইসে পরে আপনার আমাদেরকে এমার্জেন্সির ভিতরে ঢুকবার লাগিয়ে দিয়েছে না, এখানে সিট নাই, তোমরা অন্য হসপিটালে যাও। তারপরে এখানে কিন্তু আনসার বাহিনী যে থাকে এরা সিকিউরিটি, এরা বলতেছে এখানে সিট নাই, বাচ্চা বাঁচাইতে গেলে এই শাখারে আর একটা হসপিটাল আছে, এখানে নিয়ে যাও ভালোইব। রাস্তাঘাট চিনি না, জানে না, এরা সিন্ডিকেট করে আমার নিয়েছে। আমার টাকা গেছে, আমার বাচ্চা হয়ে গেছে, শুধু মানুষের হয়রানির কারণে। প্রাণপণ চেষ্টার পরও সদ্য জন্ম নেয়া শিশুকে বাঁচানো যায়নি, অথচ প্রাণে বাঁচাতেই ব্রাহ্মণবাড়িয়া থেকে রাজধানীর শিশু হাসপাতালে ছুটে এসেছিলেন সাদ্দাম হোসেন।
কিন্তু শিশু হাসপাতালের এনআইসিইউতে সিট খালি না থাকায় ভর্তি করাতে পারেননি মুমূর্ষ শিশুকে। আমাদের দ্বিতীয় পর্বের অনুসন্ধানের শুরু এখান থেকেই। সাদ্দাম হোসেন শিশু হাসপাতালে এসেছিলেন গত 27 জুলাই। আমরা দেখতে চাই শিশু হাসপাতালে সেদিন কোনো এনআইসিইউ বেড খালি ছিল কিনা। অনুসন্ধানে দেখা যায় 27 জুলাই মাত্র 2টি শিশু এনআইসিইউতে ভর্তি হয়েছে। কতগুলো সিট খালি ছিল সেটি বের করা সম্ভব না হলেও স্পেশাল কেয়ারের জন্য সিট খালি রাখার কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। কিন্তু আমার নির্দেশনা আছে ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে, অ্যাট ফার্স্ট ইউ রিসিভ দ্য পেশেন্ট। আমরা ইমার্জেন্সি 2টা বিছানা রেখে দিয়েছি, যদি দরকার মনে করে এত বেশি ইমার্জেন্সি পৌঁছতে পারবে না, সেটা আমাদের ইমার্জেন্সি 2টা বিছানায় অবজারভেশন করে রাখার সুযোগ আছে। সাদ্দাম হোসেনের সদ্য জন্ম নেওয়া শিশু সন্তান এমার্জেন্সি বিছানার উপযুক্ত নয়। হয়তো সে কারণেই জায়গা হয়নি শিশু হাসপাতালে, নাকি ডিউটিরত ডাক্তারদের সিট খালি নেই বলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। শিশু হাসপাতালের কর্তা ব্যক্তিদের ছত্রছায়ায় মুমূর্ষু রোগী কেনাবেচার শক্তিশালী সিন্ডিকেট গড়ে ওঠার অভিযোগ দীর্ঘদিনের, যারা হাসপাতালের আইসিইউতে সিট খালি নেই বলে মুমূর্ষু রোগীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে পাঠিয়ে বাণিজ্য করেন। দেখুন বিরতির পর। কিভাবে তারা ডিলিংস করে সেই জিনিসটা আমরা একটু গোপন এটা শ্যুট করতে চাই। আপনি একটু মানে নিজে আপনার একটা রুগী আছে বা আপনার একটা আইসিইউ প্রয়োজন, এরকম একটা রেফারেন্স নিয়ে আপনি এই জায়গাগুলোতে যাবেন এবং শ্যুট করবেন গোপনে। ঠিক আছে? এটা পারা যাবে? শিশু হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোর রহস্য আমরা খুঁজে বের করার চেষ্টা করি। মুমূর্ষু রোগীর স্বজন সেজে হাসপাতালের জরুরি বিভাগে যায় টিম সার্চলাইট। মার্কেটিং সিন্ডিকেটের নাম্বার পেতেই মুমূর্ষু রোগীকে ভর্তির এই কৌশল, তাতে বেশ কাজও হলো। শিশু হাসপাতালের সিন্ডিকেট রোগী ভর্তির জন্য আমাদেরকে বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতালের মার্কেটিং অফিসারদের সাথে যোগাযোগ করিয়ে দেন। আমরা তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি শিশু হাসপাতাল থেকে রোগী পাঠানোর লাভ ক্ষতি। নাম পরিচয় গোপন রাখার স্বার্থে যারা কথা বলেন তাদের একজন ছদ্মনাম রকিব। যে বিভিন্ন সময় মার্কেটিং বা দালাল বা সিন্ডিকেট যেটাই বলুন, এই সেক্টরের সাথে কিভাবে তারা যুক্ত হয় বা কিভাবে প্রতারণার শিকার হয়? এখানে আসার পরে আনসাররা ডিউটিতে থাকা অবস্থায় ওরা প্রাইভেট হসপিটালের মার্কেটিংয়ে যারা আছে তাদেরকে কল দেয় যে আপনার এখানে একটা আইসিইউ সিট ফাঁকা আছে কিনা। এই পেশেন্টটা আসলে তাদেরকে একটা পেমেন্ট দেওয়া হয়, সেটা কখনো 12,000 কখনো 15,000, সেটা পেশেন্টের উপরে ডিপেন্ড করে তাদের ডিমান্ডটা থাকে। ওই পেমেন্টটা আমরা তাদেরকে একসাথে দিয়ে দিই। একসাথে দেওয়ার পরে এই পেশেন্টটা যতদিন থাকে, একদিন থাকলেও ওই যে টাকা আসবে ওটার 50% আমরা পাবো, 10 দিন থাকলেও ওটার 50% আমরা পাবো, হসপিটাল বিলের বা 45% আমরা পাবো। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন শত শত রোগী আসেন এখানে, কিন্তু সব রোগীর চিকিৎসা দেয়া সম্ভব হয় না, কারণ চাহিদার তুলনায় শয্যার সংখ্যা অনেক কম। শিশু হাসপাতালে যাদের চিকিৎসার সুযোগ হয় না এমন রোগীর স্বজনদের প্রাথমিকভাবে টার্গেট করেন জরুরি বিভাগে দায়িত্বরত আনসার সদস্যরা। শিশু হাসপাতাল থেকে রোগী পাওয়ার জন্য মার্কেটিং সদস্যদের এককালীন মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। এক্ষেত্রে যেখানে রোগী পাঠানো হয় তাদেরকে বলা থাকে যেভাবেই হোক বিল বাড়াতে হবে। আইসিইউ বা এনআইসিইউকে কেন্দ্র করে শিশু হাসপাতালে এই সিন্ডিকেটে রয়েছে শৃঙ্খলার দায়িত্বে থাকা আনসার কমান্ডার, ওয়ার্ড মাস্টার, ওয়ার্ড বয়, অ্যাম্বুলেন্স ড্রাইভার, কাউন্টার সহ অনেকেই। তবে সিন্ডিকেটের পেছনে শক্তিশালী হাত আছে যারা থাকেন ধরাছোঁয়ার বাইরে। প্রাইভেট হাসপাতালে রোগী পাঠানোর কমিশনের টাকা কখনো হাতে, কখনো অ্যাম্বুলেন্স ড্রাইভারের মাধ্যমে, আবার কখনো বিকাশ নাম্বারে পাঠানো হয়। আমরা এই দালাল চক্রের কাছ থেকে একটি বিকাশ নাম্বার সংগ্রহ করি, যার মাধ্যমে লেনদেন হয় রোগীর কমিশনের টাকা। এই মোবাইল নাম্বারের মালিকানা ও বিকাশে তার লেনদেনের কিছু কাগজ আসে আমাদের কাছে। সেখানে প্রাথমিকভাবে দেখা যাচ্ছে এই নাম্বার ব্যবহার করেন সুজন চক্রবর্তী নামের একজন। আমরা তার সাথে যোগাযোগের চেষ্টা করি। সুজন চক্রবর্তী বলছেন? আমি চ্যানেল 24 থেকে আসিফ বলছি। ফোনে বিস্তারিত পরিচয় জানা সম্ভব হলো না, তবে আমাদেরকে দেখা করতে বললেন জাতীয় সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে।
এই ব্যক্তি হলেন সুজন চক্রবর্তী। চাকরি করেন আনসার বাহিনীতে কমান্ডার হিসেবে। সম্প্রতি শিশু হাসপাতাল থেকে বদলি হয়ে চন্দ্রিমা উদ্যান ক্যাম্পে এসেছেন। মানে এই চাকরির বাইরে আর কিছু করেন? না, আমি তো চাকরি বাইরে কিছু করি না। এই 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 মোবাইল নাম্বারটা আপনার? ছোট্ট সাহেব, আপনি তো সরকারি চাকরি করেন, তাই না? এই যে ধরেন এখান থেকে হিসাব করে প্রায় 2-3 মাসে প্রায় 20 লক্ষ টাকার ট্রানজেকশন। এই এলাকায় একটা কন্ডাক্টর আছে কি বালুর টাকা টাকা এগুলো পাঠাতে হয়। কিন্তু এগুলো তো বালুর, এগুলো তো আমরা নাম্বারের টিসিআর সব বের করছি, এগুলো তো সব বিভিন্ন হসপিটালের নাম্বার। প্রথমে চাকরির বাইরে কিছু না করার কথা বললেও এবার বলছেন বালুর ব্যবসার কথা। আমাদের প্রশ্ন হলো, বিভিন্ন হাসপাতালের মার্কেটিং থেকে বালু ব্যবসার টাকা আসে কিভাবে? যেমন সৌরভ পদ্মার নাম্বার, তারপরে কিওর আলীর নাম্বার, ইস্টার্ন কেয়ার বিশ্বজিৎ সবচেয়ে বেশি টাকা লেনদেন করেছে আপনার এই নাম্বারে। বিষয় একবার আমাকে টাকা দিচ্ছে, আমার কাছে ওই ছিল, আমার কাছে পাবো। কিসের টাকা? করেন না ওই বিশ্বজিৎ কেন আপনাকে টাকা দিবে? শিশু হসপিটালে যে কয়দিন ছিলেন সেই কয়দিনেরই এত টাকা লেনদেন, আগে কিন্তু আপনার এই লেনদেন নাই। না, এটা তো আমরা সাংবাদিক, আমাদের কাজই তো এগুলো। সিন্ডিকেটে ভাই বন্ধ করেন ভাই, বন্ধ করেন। সবাই ডাক্তার এখানে জড়িত, কিউরের সাথে কে জড়িত সব বলতেছেন, সব বলছেন। অবস্থা বেগতিক দেখে এই আনসার কমান্ডার আমাদেরকে ভেতরে নিয়ে গেলেন। জানালেন শিশু হাসপাতালের রোগী কেনাবেচার সিন্ডিকেটের নেপথ্যে কারা। যেটা দেব আপনার লাগবে না। ডাক্তার জাহাঙ্গীর আলম, ডাক্তার আতিক, সিকিউরিটি অফিসার মাসুদ, ডাক্তার হিমেল, ওকে, তারপরে ডাক্তার নেওয়াজ, ডাক্তার শোভন, ডাক্তার শুভ, সবাই শিশু হসপিটালের ডাক্তার না? সব ডাক্তার আমজাদ প্রকাশ, টাকা কোটি কোটি টাকা বাণিজ্য। এখানে সিট আছে, তবুও সিট নাই বলে রেপার্ট করে দেয় অন্য হাসপাতালে চলে। এগুলো এই সব ডাক্তার। আইসিইউ সিন্ডিকেটের লাভ ক্ষতির একটি সমীকরণ আপনাদের দেখাতে চাই। এই আনসার কমান্ডারের একটি বিকাশ নাম্বারে গত 3 মাসে রোগীর কমিশনের টাকা লেনদেন হয়েছে প্রায় 20 লাখ। একবার ভাবুন, গোটা সিন্ডিকেটে এই লেনদেনের পরিমাণ কত? কোটি কোটি টাকা। ওরা ব্যবসা এটা সিন্ডিকেট করে পুরো একটা করে ফেলছে, জানেন? এখানে আনসার আর কারো ক্ষমতা নেই। এখানে আনসার হলো হুকুমের মালিক। প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাতে বাধ্য করা হয় আনসার সদস্যদের, না হলে বদলি করা হয়। এমনকি রোগী না পাঠানোর অপরাধে এক আনসার সদস্যকে লাঞ্ছিত করে বদলির অভিযোগ রয়েছে শিশু হাসপাতালের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে। কারা কোন স্বার্থে প্রাইভেট হাসপাতালে রোগী পাঠাতে বাধ্য করেন, দেখুন আরেকটা বিরতির পর। আনসার কমান্ডার সুজন আমাদেরকে শিশু হাসপাতাল ঘিরে রোগী কেনাবেচার দালাল চক্রের যে ধারণা দিলেন তা শুনে চোখ কপালে ওঠার জোগাড়। সিকিউরিটি অফিসার মাসুদ হলো মাস্টার মাইন্ড। আনসারের আন্ডারে সিকিউরিটি অফিসার মাসুদ। একে কিভাবে আপনারা সুবিধা দেন? এই সপ্তাহে টাকা নেয় 10,000 টাকা আপনাদের কাছ থেকে। সপ্তাহে 10,000 টাকা, মাসে 40। মানে দিতেই হবে 100%। না দিলে সবাই দিবে। আনসার এখানে জিম্মি, এখানে কিছু বললে আনসারের কোনো নেই এখানে। আনসার জিম্মি এখানে ডাইরেক্ট আইওয়ালি কামরুজ্জামান, আতিক, সিকিউরিটি অফিসার মাসুদ, ডাইরেক্ট ডাইকা বলে এখানকার রোগী কিওর পদ্মা ছাড়া কোনো জায়গায় যাবে না। কি বলেন এটা? হ্যাঁ, ডাইরেক্ট একদম আইওয়ালি ডাইরেক্ট। এখানে 2টা মানুষকে হাইয়ে ধরলে দেখবেন সব বাইরে গেছে। কে? 2 জন ডিডিএস আইওয়ালি ডাক্তার, তারপরে হলো কামরুজ্জামান, ডাক্তার কামরুজ্জামান। শিশু হাসপাতাল থেকে যেসব প্রতিষ্ঠানে রোগী ভাগিয়ে নেওয়া হয়, কিওর স্পেশালাইজড হাসপাতাল, পদ্মা জেনারেল হাসপাতাল, ইউনি হেলথ, সুপারম্যাক্স, স্টার্ন কেয়ার, রেনেসা, ক্রিটিক্যাল কেয়ার ইত্যাদি। মার্কেটিং আলাদা কিভাবে আপনাদেরকে প্রভাবিত করে? যারা মার্কেটিং এর লং লাইফ আজিজ, ন্যাশনাল হেলথ কেয়ার আনোয়ার, কিওর নিজাম, কিওর আরিফ, অ্যাকাউন্টস ম্যানেজার, তারপর পদ্মা সৌরভ, তারপরে ইস্টার্ন কেয়ার সুমন, ওকে, আর তারপরে হলো রেনেসা অপূর্ব। মা ও শিশু হলো বর্তমান চেয়ারম্যান।
নাম কি যেন? শহীদুল হাসান। কই যাবে বাংলাদেশ, যার নামে যাই যাবো বিদেশে, আর আসবো না। এই সিন্ডিকেটের সমন্বয়কের ভূমিকায় থাকেন শিশু হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আয়ুব আলী। রোগী প্রাইভেট হাসপাতালে না পাঠানোর অপরাধে আব্দুল কাদের নামের এক আনসার সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মানে এরা মানে সিন্ডিকেটে শুধু 2টা মেডিকেলে পাঠাইছে, কিউরে আর হলো বস্তা, বুঝছেন? আচ্ছা, মানে বাইরে পাঠাইলে মানে ওদের একটা পেশেন্ট পাঠিয়ে হয়ে গেছে, বাইরে গেছে মানে অন্য একটা মেডিকেলে। আচ্ছা, এই মুহূর্তে আসছে, আইসা আমার হাতে মোবাইল টান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে এখানে কিছু কথাবার্তা বলছি, আমার উশৃঙ্খলামূলক কিছু কথা বলছি পাবলিকের সামনে। অপমান করছে। অপমান করছে, এমন কি বলছে জানেন? এমন কি বলছে, পাবলিকের বলছে ও যদি কোনো করে ওরা ধরে পিটাইবা, ডাইরেক্ট এইভাবে চিল্লায় বলছে। তুই মানে হাত আসছে না, হাত টাইমে তোর একটা টুসি মারো, মানে আমার জুতার কাছে নিয়ে আসছে। আব্দুল কাদেরের এই ঘটনা আনসার কমান্ডার সুজন জানলেও কোনো পদক্ষেপ নিতে পারেননি। কমান্ডার সুজনের দাবি, রোগী প্রাইভেট হাসপাতালে না পাঠানোর অপরাধে 2 মাস আগে তাকেও বদলি করা হয়েছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সিন্ডিকেট বাণিজ্যে জড়ানোর কারণেই আনসারদের বারবার বদলি করা হয়। মুমূর্ষ রোগী কেনাবেচা সিন্ডিকেটের সাথে আনসার সদস্যরা জড়িত, এটি পরিষ্কার। তবে শিশু হাসপাতালের চিকিৎসক এবং কর্তা ব্যক্তিরাও যে যুক্ত, সেটি অস্বীকার করার সুযোগ নেই। প্রাইভেট হাসপাতালে রোগী পাঠিয়ে শিশু হাসপাতালের কর্তা ব্যক্তিদের লাভ ক্ষতির হিসাব এবার মেলাব। শিশু হাসপাতাল থেকে সবচেয়ে বেশি রোগী যাওয়ার তথ্য রয়েছে বাংলা মোটরের পদ্মা জেনারেল হাসপাতাল ও ফার্মগেটে কিওর স্পেশালাইজড হাসপাতালে। আমরা গোপনে সেটা জানার চেষ্টা করি। চিকিৎসা না দিয়ে ডাক্তার না দেখে আমরা 2 হাসপাতালে অন্তত 50 জন রোগীর অভিভাবকের সাথে কথা বলেছি। তাদের অধিকাংশরাই জানিয়েছেন রিসিপশন ও আনসার সদস্যরা তাদেরকে পাঠিয়েছেন। তো আনসারে কীভাবে যোগাযোগ করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিয়েছে, তো রাত্রেবেলায় এখানে আনি শিফট করছে। আমাকে বললো যে ভাই আপনার পার ডে খরচ হবে 8000 টাকা করে কমপ্লিট। ডাক্তারের ভিজিট সহকারে 2 বেলা ভিজিট আছে, তারপর কি ভাড়া আছে, আপনার অক্সিজেন বিল আছে ঘন্টার প্রতি, আবার কি কি বিল বললো আর ওনার আমি তো বুঝি না। শিশু হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বললো যে ওর তো আইসিইউ লাগবে, আমাদের এখানে কোনো আইসিইউ খালি নেই। এই সময় এক আনসার সদস্য বলতেছে ভাই এখানে আসেন, আমার কাছে এক ভালো ক্লিনিক আছে, এখানকার যে ডাইরেক্টর সে এই ক্লিনিক খুলছে, নাম হলো পদ্মা ক্লিনিক। পরবর্তী এখানে বলতেছে 2 দিন পরে যে এখানে তো আর ডাক্তার আমরা আসতেছে না, তাহলে আপনারা কিউর হসপিটালে যান, ওইখানে ডাক্তার আসবো, মহিলা ডাক্তার, ওর কিডনির জন্য ভালো চিকিৎসা হবে, ওরা আমাদেরই একটা শাখা। হাসপাতাল দুটির মালিকানার নথি আসে আমাদের কাছে। সেখানে দেখা যায় প্রফেসর আব্দুল আজিজ, ডাক্তার আতিকুল ইসলাম, কামরুজ্জামান, আব্দুল্লাল মামুন, দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির সহ অন্তত ডজন খানিকের নাম, যাদের অধিকাংশই শিশু হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও ডাক্তার। তবে 2 হাসপাতালের মালিকানা ও ট্রেড লাইসেন্সে দেখা যায় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজের নাম, যিনি এমপি হওয়ার আগে শিশু হাসপাতালের পরিচালক ছিলেন। এবার তার মুখোমুখি টিম সার্চলাইট। বাংলাদেশে যদি 1-2 জনের নাম যদি সারা বিশ্বের মানুষ জানে, সেটা আমার নামও জানে। তো স্বভাবতই অনেক রোগী আমাদের নামে আসে, এই ইমেজটাকে অনেকে কাজে লাগায় বা এটাকে খারাপ সেন্সে ব্যবহার করে আমাদের নাম ভাঙায় বিভিন্ন জায়গায় হয়তো মানুষকে প্রতারিত করে। খারাপ অভ্যাস বলে না। এই সিন্ডিকেটের নেপথ্যে কারা সেটি পরিষ্কার। মুমূর্ষ রোগী কেনাবেচার মূলে যে শিশু হাসপাতালের বেশ কিছু ডাক্তার এবং কর্তা ব্যক্তিরা জড়িত, তা বলার অপেক্ষা রাখে না। তবে পদ্মা ও কিওর হাসপাতালের মালিকানায় শিশু হাসপাতালের বর্তমান পরিচালকের নাম পাওয়া না গেলেও রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারের তালিকায়। কি বলবেন তিনি? আসলে দেখুন, এই প্রতিষ্ঠানটা আপনাদের,
এই প্রতিষ্ঠানটা সারা বাংলাদেশের 18 কোটি মানুষের শিশু স্বাস্থ্য সেবার একটা প্রতিষ্ঠান। আমাদের এখানকার ডাক্তার, এখানকার সিস্টার, এখানকার অধ্যাপক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি যে তো সেবার মান উন্নয়ন করার জন্য এবং হাসপাতালটাকে সুশৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য। এবং এই সর্বাত্মক চেষ্টার ভিতরেও হয়তোবা আমাদের কিছু ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ মাত্রেরই হয়। আমি আশা করব সেই ভুল ত্রুটিটাকে খুব বেশি বড় করে না দেখে আমরা সমালোচনার মাধ্যমেও যদি আমাদের এটা রেকটিফাই করা যায় তাহলে কিন্তু আমরা রেকটিফাইড হব। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এমন সিন্ডিকেট বাণিজ্যে উদ্বেগ প্রকাশ করেন অধ্যাপক রিদওয়ানুর রহমান, যিনি চিকিৎসা ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে কাজ করছেন। সরকারি কর্মকর্তা হয়ে বা সেমি গভর্নমেন্ট যেটা শিশু হাসপাতালের মতো ওইটা হয়ে যদি আমরা দুদিকের আগে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে এটাকে, এটা থাকলে সাধারণত ওদের পরিচালক হওয়া উচিত নয়। ওকে ডিক্লেয়ার করা উচিত যে আমার একটা হাসপাতাল আছে, আমি একই ধরনের পিডিয়াট্রিক হাসপাতাল প্রাইভেট, তাহলে উনি গভর্নমেন্টের এটা না নিতে পারতেন। এটা দুর্ভাগ্যজনকভাবে এটা আমার দেশের কালচার যে এখানে আমরা খুব তাড়াতাড়ি কিছু পেয়ে যেতে চাই এবং নীতি নৈতিকতার ভিত্তিগুলো দুর্বল। শিশু হাসপাতাল দেশে চিকিৎসা সেবার এক অনন্য প্রতিষ্ঠান বলেই জানে সাধারণ মানুষ। কিছু মুনাফাখুরির নগ্ন থাবায় সেই প্রতিষ্ঠান হারাতে বসেছে তার সুনাম। সিন্ডিকেটের এসব মানবরূপী দানবদের লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।